ব্যবসা বাণিজ্য অর্থনীতি বিষয়ক আটটি সাপ্তাহিক আয়োজন বিজনেস টকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, উচ্চ মূল্যস্ফীতির চাপে দেশের জনগণের যখন নাবিশ্বাস অবস্থা, তখন অর্থ বছরের মাঝামাঝি এসে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে অনেকটা নজিরবিহীনভাবে শতাধিক পণ্যে শুল্ক কর বাড়িয়েছে এনবিআর। বিভিন্ন পক্ষের দাবির মুখে 10টির মতো পণ্য ও সেবায় ভ্যাট কমানো হলেও এই মুহূর্তে শুল্ক কর বাড়ানোর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার প্রভাব মোকাবিলায় আইএমএফের সঙ্গে $470 কোটি ঋণ চুক্তি করে পতিত আওয়ামী লীগ সরকার। ঋণ প্রদানের শর্ত হিসাবে কর জিডিপি রেশিও বৃদ্ধি, ব্যাংকিং খাতের সংস্কার, বিদ্যুৎ জ্বালানি গ্যাসের দাম বৃদ্ধি, সারসহ বিভিন্ন খাতের ভর্তুকি কমানো সহ নানান শর্ত জুড়ে দিয়েছিল সংস্থাটি। সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফের বার্ষিক সভায় ঋণের চতুর্থ কিস্তি পেতে বাংলাদেশকে 2024-25 অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রার অতিরিক্ত 12,000 কোটি টাকা আদায়ের শর্ত বেঁধে দেয়। কেউ কেউ বলছেন এই শর্ত পূরণে বাড়ানো হয়েছে শুল্ক কর। এতে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি আরেক দফা বেড়ে যাওয়ার শঙ্কা করছেন অর্থনীতিবিদদের অনেকে। এমন প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় এই মুহূর্তে শুল্ক কর বৃদ্ধির যৌক্তিকতা কী। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী জামান, সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান এবং অনলাইনে যুক্ত আছেন এনবিআরের সাবেক সদস্য মোহাম্মদ রেজাউল হাসান। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আলী জামান, শুল্ক কর বৃদ্ধিতে কি প্রভাব পড়তে পারে মানুষের জনজীবনে এবং ব্যবসা বাণিজ্যে? ধন্যবাদ আপনাকে আশিক ভাই। সরকার পক্ষ তো বলছে যে এর কোনো প্রভাব পড়বে না, কর বাড়াবেন আর কোনো প্রভাব পড়বে না, এটা কি না? সেটা ধরেন আপনার একজন অফিসার বললে মানায়, কিন্তু মন্ত্রী যখন বলে বা উপদেষ্টা যখন বলে বা মনে করেন যে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব যিনি বলেন, ধরে নিতে হবে যে প্রেস সচিব তো নিজে থেকে বলছেন না, হ্যাঁ, হি ওয়াজ সাজেস্টেড অ্যান্ড গাইডেড বাই আর কি হলো হিজ বস আর কি হলো। তখন যখন বলে তখন কেমন ধরনের একটা আর কি হলো সাধারণ মানুষের কাছে একটা কেন যেন একটা হিউমিলেটিং মনে হয় যে সাধারণ মানুষের সামান্যতম কি মর্যাদা এদের কাছে নাই। আপনার ডাইরেক্টলি যে সমস্ত পণ্যগুলোর উপরে আপনার সম্পূরক শুল্ক বা ভ্যাট বাড়িয়েছে সেগুলোর কথা বাদ দিলাম, দোকান পর্যায়ে যে ট্রেড ভ্যাট, যেটা সেই ট্রেড ভ্যাট আগের থেকে তো আপনার হলো এটা তো পরিশোধ করে আসতে হয় উৎপাদন পর্যায়ে, তারপর সাপ্লাই চেনের মনে করেন বা ভ্যালু চেনের 3-4টে স্তর পার হয়ে ভোক্তা পর্যন্ত আসে এবং নিয়ম হলো যে প্রতিটা স্তরে 5% করে ভ্যাট দিতে হবে। এরা বলছে যে আপনি রেয়াত নিতে পারবে, আমি ধরে নিলাম যে ব্যবসায়ীরা রেয়াত নিল আর কি হলো, কিন্তু যে ব্যক্তিটা কিনে নিয়ে গেল সে তো আর রেয়াত জীবনে ফেরত পাবে না আর কি হলো। কিন্তু ব্যবসায়ীরাও নিতে পারে না, কারণ ব্যবসায়ীরা আদায় করতে সে করতে পারে না। বড় বড় কিছু দোকান এবং ব্যবসা প্রতিষ্ঠান তাদের কাছে আপনার হলো একটা বাধ্যতামূলক সিস্টেম আছে যে মেমোর সঙ্গে তারা আর কি হলো যেটা কালেকশন করে নেয়। এই 5% যখন লাস্টে হলো আর কি হলো, তখন আপনার হলো ভ্যালু এডিশন কত হয় তৌফিক ভাই বলতে পারবেন আর কি? 35% ভ্যালু এডিশন হয়, মানে 30% প্রফিট হয় বাংলা কথায় আর কি। এইটা যখন 7.5% হয় আর কি হলো, তাহলে এর ভ্যালু এডিশন হয় 52.5% আর কি। আর যদি বলা হয় যে এর কোনো প্রভাব পড়তেছে না, এখন আমি জানি না যে আপনাদের সাধারণ মানুষের আয় কত বাড়ছে এইটা এফোর্ড করার মতো আর কি হলো, তো তাহলে বলবো যে ঠিক আছে। সাধারণ মানুষের আয় বাড়ছে? সাধারণ মানুষের আয় তো বাড়েইনি, আমার ধারণা অনেক কমেছে আর কি। যদি আপনার রিয়াল ইনকামের কথা বলা হয়, মানুষ চাকরি হারিয়েছে রিয়াল ইনকামের বিগত করোনার পর থেকে, করোনা মহামারীর পর থেকে আপনি হিসাব করে দেখেন কি পরিমাণ প্রতিষ্ঠান, বিশেষ করে ক্ষুদ্র যে প্রতিষ্ঠানগুলো প্রকৃত আয় এখনো তারা মানে ব্যবসা স্টার্ট করতে পারেনি, প্রকৃত আয় কমেছে এবং মূল্যস্ফীতি লাগামহীনভাবে ডাবল ডিজিটে বেড়েছে। আমি আপনার কাছে পরে আবার আসবো। জনাব তৌফিকুল ইসলাম খান, আইএমএফের ঋণ পাওয়া যেমন জরুরি, কিংবা জনভোগান্তিকে বিবেচনা রাখাও তো জরুরি, কারণ আপনার জনগণকে বাদ দিয়ে তো আপনি কোনো কিছু চিন্তা করা উচিত না। তো এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখার কি কোনো সুযোগ ছিল না? সুযোগ তো ছিল, মানে এখন হলো যে আমি আপনাকে বলি, শোনেন, আইএমএফের যে ঋণটা নেওয়া হয়েছে এইটাও জনগণের ভোগান্তি বা অর্থনৈতিক ভোগান্তি মানে পরিস্থিতিতেই নেওয়া দূর করার জন্য, মানে সেই পরিস্থিতিতেই নেওয়া হয়েছে, মানে দূর করার জন্যই নেওয়া হয়েছে। দূর করা কিনা জানি না, আর তো কোনো উপায় ছিল না। হ্যাঁ, কারণ হলো যে যেভাবে অর্থনীতির ভেতরে চাপ হয়েছিল এবং এটা তৎকালীন যারা নীতি নির্ধারকরা ছিলেন তারা একই রকমভাবে পরিস্থিতিকে সম্পূর্ণ অস্বীকার করে একই ধরনের
নীতি বা একই ধরনের লুটতরা যেটা করে গেছেন। তো ব্যাংক খাতের পরিস্থিতি থেকে শুরু করে আমরা বিভিন্ন বিদ্যুৎ খাত থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি এটা টাকা পাচার হয়েছে। তো একই রকমভাবে যদি আপনি দেখেন সরকারের যে আয়কর বা আমাদের সার্বিকভাবে শুল্ক কর আদায়, এইটার পরিস্থিতি আসলে খুব ভালো না। আমাদের এত মাথাপিছু আয় বেড়েছে, আমাদের এত ব্যবসা বাণিজ্য যদি বাড়ে, তাহলে কর আদায় পরিস্থিতি ভালো হবে না কেন? বাংলাদেশের সারা পৃথিবীর ভিতরে আপনি অর্থনৈতিক যে আমার আকার, তার তুলনায় আমাদের কর আদায় বা আমাদের রাজস্ব আদায় কম। তো সেই পরিস্থিতির কারণে এটা হয়েছে। ফলে কর জিডিপি অনুপাত বাড়াতে হবে বা কর বাড়াতে আহরণ, রাজস্ব আহরণ বাড়াতে হবে, এইটা নিয়ে কোনো দ্বিমত নেই আমাদের সাথে। এবং যে আইএমএফের যে শর্তগুলো আছে, এইটার আমি মনে করি যে 80-90 ভাগই আমরা দীর্ঘদিন ধরে বলেছি আমাদের দেশের ভিতরে যারা অর্থনীতিবিদ আছেন। কিন্তু প্রক্রিয়াটা কি, এইটা হলো প্রশ্ন। এবং আপনি দেখেন যে কোনটাকে আপনি আগে করবেন। বাড়ানোর যে প্রক্রিয়া ছিল আমাদের মানে যেটা দাবি বা আমাদের যেটা পরামর্শ ছিল সেটা হলো যে আপনি দুটো জিনিসকে আগে করবেন। একটা হলো আপনি বিপুল পরিমাণ কর ফাঁকি হয়, সেটা প্রত্যক্ষ করেও হয় পরোক্ষ করেও হয়, আমরা ভোক্তা পর্যায়ে দিই, ব্যবসায়ী পর্যায়ে আদায় হয় না, অথবা যারা ধনীরা আছেন তারা ঠিকমতো প্রত্যক্ষ কর দেন না, সেইটাতে আপনি জোর দেন। এবং প্রত্যক্ষ কর আদায়ের ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় ছাড় দেওয়া আছে সেই জায়গাটাতে আপনি মনোযোগ দেন। আমি এখন ফোকাস করব হলো আমি কর ফাঁকি রোধটা করব, আমি যে টাকা পাচার হয়েছে ওইটার ভিতরে করব, আমি প্রত্যক্ষ কর আদায়ে আরও বেশি জোর দিব। হ্যাঁ, এতগুলো ঢাকা শহরের এতগুলো ফ্ল্যাটের মালিক কারা এবং তারা সত্যিকার অর্থেই আসলে ঠিকঠাক মতো ভ্যাট মানে আপনার কর প্রত্যক্ষ কর দেন কিনা, আয়কর দেন কিনা, সেটা তো দেখার দরকার রয়েছে। রিটার্ন সাবমিট মানেই কিন্তু আসলে যে তারা দিচ্ছেন তা কিন্তু না। আপনার দুটোর সাথে এখানে তথ্য উপাত্তের যোগাযোগ নেই। আপনার মানে যত বাড়িঘর পুরো বাংলাদেশে আছে, মানে একটা পাকা বাড়ি থাকলে একটা টিআইএন থাকতে হবে, তাই না? এটা কিন্তু অনেকদিন ধরে কথা বলা হচ্ছে, কিন্তু আদৌ কি সেগুলো কোনো কিছু কার্যকর করা হচ্ছে? যেমন এখন আপনি সম্পত্তি রেজিস্ট্রেশনের জন্য যেমন কিছুদিন আগে করা হয়েছিল যে আপনার একটা রিটার্ন সাবমিট দিতে হবে। এখন রিটার্ন আপনি দিলেন, এখন আমি ওটার ভিতরে কি আছে এটা তো দেখতে হবে, সেই রিটার্নটা যথাযথ দিলাম কিনা এবং এই রিটার্নে কোনো টাকা সরকার পাচ্ছে কিনা। না, ওইটাই বলছি যে আপনি রিটার্নটা আপনি সাবমিট যে করলেন, আপনি লিখলেন যে আমার ট্যাক্স এসছে 500 টাকা, আমি ট্যাক্স দিলাম। এখন ওনার কি 500 টাকা না 600 টাকা না 5000 টাকা 5000 টাকা, এইটা তো অ্যাসেসমেন্টের ভিতরে ওই আপনার মিল থাকতে হবে যে ওই রিটার্নে আপনি যে সবগুলো আপনার সম্পত্তির হিসেব দেখানো আছে কিনা ঠিক মতো এবং এটা সামঞ্জস্যপূর্ণ কিনা। এই ধরনের পরিস্থিতিতে আপনার সাধারণ মানুষের উপরে চাপানোটা এটা দুঃখজনক। এটা কোনোভাবেই পরে আমি আবার আসবো। জনাব রেজাউল হাসান, এটা ঠিক যে কর জিডিপির এশিয়ার দিক থেকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ব্যাপকভাবে পিছিয়ে রয়েছে, কিন্তু কর বাড়ানোর জন্য গতানুগতিক খাতের বাইরে যাওয়ার কি কোনো সুযোগ ছিল না? হ্যাঁ, আপনার ঠিকই বলেছেন যে গতানুগতিক ভাবে যে কর বাড়ানো হয়েছে তার বাইরে যাওয়ার সুযোগ ছিল কিনা। এই ক্ষেত্রে আমি বলবো তো তৌফিক সাহেব অনেকটা সেটা আলোচনায় এগিয়ে নিয়েছেন যে অনেকগুলো সুযোগ ছিল। এখন কথা হলো যে আমাদের যে আর্থিক অবস্থা, এই আর্থিক অবস্থায় আমরা কোন দিকে যাব? সরকারের একমাত্র আয়ের সোর্স হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের আয়, কারণ সেই আয়কে যেভাবেই হোক বৃদ্ধি করার প্রয়োজন। এখন একটা জিনিসটা ব্যাপক আলোচনা হচ্ছে যে কিছু পণ্যের উপরে বা সেবার ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে, সেটা সঠিক, কিন্তু অন্যান্য পদক্ষেপ যে জাতীয় রাজস্ব বোর্ড একেবারেই নিচ্ছে না সেটা কিন্তু ঠিক নয়। সবখানেই তাদেরকে খুঁজে খুঁজে এই কাজগুলো করতে হচ্ছে। আইএমএফ যেমন ভ্যাট বাড়ানোর শর্ত দিয়েছে, সেরকম কিন্তু ফাঁকি রোধের জন্য শর্ত দিয়েছে। এইটা যদি ফাঁকি রোধ যদি জাতীয় রাজস্ব বোর্ড করতে না পারে, তাহলে আমরা যে মুদ্রাস্ফীতি আগামী 1-1.5 বছরের মধ্যে সহ্যের মধ্যে নিয়ে আসবো বা সীমার মধ্যে নিয়ে আসবো, সেটাকে আদৌ সম্ভব? আপনি দেখুন এখন পর্যন্ত আমরা লক্ষ্যমাত্রার থেকে প্রায় 58,000 কোটি টাকা পিছিয়ে আছি, সেটা শুধু ভ্যাটে না, সব মিলিয়ে। তো এই যে অর্থ, এটা তো আসতে হবে। এখন আসার জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অবশ্যই কিছু না কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন রয়েছে। এখন বিষয়টা হলো যে এমন কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে, সম্ভবত সেই বিষয়গুলো নেওয়ার আগে কিছুটা ভাবার প্রয়োজন ছিল। যেমন আমি উদাহরণস্বরূপ, এটা উদ্র হয়েছে যদিও ঔষধের উপরে। আপনি
ওষুধ একেবারে খুচরা পর্যায়ে যে মূল্যে ভোক্তা ওষুধটা কিনে থাকে তার উপরে ভ্যাটটা কিন্তু ফ্যাক্টরিতে আদায় হয়ে যাচ্ছে, ফলে এখানে ভ্যাট আদায়টা নিশ্চিত হয়। তারপরেও সেখানে ভ্যাট বৃদ্ধির বিষয়টা বিবেচনা করা প্রয়োজন ছিল। একইভাবে এই যে ইন্টারনেটে আলোচনা হচ্ছে, দেখুন এখন কৃষক ও মাঠ থেকে মোবাইলে খবর নেয় মোকামে তার ফসলের দামটা কি চলছে, সেই ফসলটা একদিন উঠাবে কি উঠাবে না, অথবা সে বাজারে নেবে কি নেবে না। একজন মৎস্যজীবীও কিন্তু সেই মৎস্য বিক্রি করার আগে বা তোলার আগে বা ধরার আগে সে খবর নেয়। সুতরাং ইন্টারনেটটা এখন আমাদের সবার জীবনে অতীব গুরুত্বপূর্ণ। ভ্যাটের একটা নিয়ম আছে, যেটা হলো যে রেয়াত ভিত্তিতে ভোক্তার কাছ থেকে ভ্যাটটা আদায়। বিভিন্ন পজিশনে কেনা বেচা হবে বা ইকোনমিক অ্যাক্টিভিটি হবে, সেইখানে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যাট আদায় হবে। এখন বছরের মাঝখানে এসে ভ্যাটকে আমরা আবার বাড়াবো কিংবা কমাবো, এই নীতি থেকে এনবিআর দীর্ঘ 5-6 বছর পিছনে মানে বাদ দিয়েছিল, অর্থাৎ এটাতে ছিলই না, এখানে কিন্তু আশাই হয়নি। সেই কারণে আমিও মনে করি যে অবশ্যই এটা ভালোভাবে একটু পর্যালোচনা করা দরকার ছিল, পাশাপাশি স্টেক হোল্ডারদের সঙ্গেও কিছু আলোচনা করা দরকার ছিল, এবং সে অ্যাডভাইসের ভিত্তিতে এটা সঠিকভাবে এগুতে পারলে এটা সার্থক হতো বলে আমি মনে করি। ভ্যাটের যে একটা সংযোজন, সেটাও যদি আমরা পর্যালোচনা করি, যে একটা লোক যদি 30% তার এডিশন হয় প্রফিট সহ অন্যান্য খরচ সহ, তাহলে তাকে 4.5% নিট ভ্যাট দিতে হয়। সেখানে 6%, 7% বা 7.5% সেই এডিশনটা কত হয়, এটা প্রভাবটা যাচ্ছে। এখানে একটা পর্যালোচনা ছিল, সেটা হচ্ছে আমাদের আসলে কতটা মূল্যস্ফীতি হয়েছে, তার ভিত্তিতে পণ্যের মূল্য বৃদ্ধি করছেন কিনা যারা উৎপাদক বা যারা ইম্পোর্টার, তারা তার পণ্যের সেই বৃদ্ধির করে বর্ধিত মূল্যের উপরে তারা প্রাথমিক পর্যায়ে ভ্যাটটা দেন কিনা। দিলে মূল্যটা কিন্তু অটোমেটিক সেখানে একটা স্থিতিশীল পর্যায়ে আসতো, এবং তার ভিত্তিতে যদি ভ্যাটটা প্রদান করা হতো, তাহলে ভ্যাটের রেট এভাবে বাড়িয়ে ভ্যাটটাকে এক্সাইজ ডিউটিতে পরিণত করবার কোনো দরকার ছিল না বলে আমি মনে করি। জি, ধন্যবাদ আপনাকে জনাব আলী জামান। IMF এর ঋণের কিস্তি পাওয়ার শর্ত পূরণের জন্য বিভিন্ন পণ্য বা সেবায় শুল্ক কর বাড়ানো হয়েছে। ইউনিফাইড বা একক কর হার পরিকল্পনা বাস্তবায়নে এমন উদ্যোগ নেওয়া যেতেই পারে, কিন্তু যখন উচ্চ মূল্যস্ফীতির করাঘাতে জনগণের নাবিশ্বাস অবস্থা, জনগণ যখন চরম ভোগান্তিতে রয়েছে, তখন ভ্যাট বাড়ানো কতখানি যৌক্তিক হয়েছে বলে আপনি মনে করেন? দেখেন, শ্রীলঙ্কায় মূল্যস্ফীতি কত হয়েছিল যখন তাদের এই 74% চলে গেছিল, এখন কত? -5%। হাউ দে ডিড ইট? মানে এবং তারা কিন্তু অতি অল্প সময়ের মধ্যে এটা কমিয়ে, সেখানেও কিন্তু IMF এর প্রেসার ছিল, IMF এর ঋণ পাওয়ার প্রাপ্তির ব্যাপার ছিল। তাদের গভর্নমেন্ট যে জিনিসটা বলল যে আপনাদের তো টার্গেট পূরণ হওয়ার মানে হলেই তো হচ্ছে, যে আমরা এত টাকা আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের আপনার সরকারের কাছে আর কি হলো থাকবে, এবং সেটা আপনারা দেখবেন। লেট আস ডু, আমাদের পদ্ধতিতে আমাদের এটা করতে দেন। সেখান থেকে আমাদেরকে বলা হবে যে পরোক্ষ করের মাধ্যমে এই টাকাটা আদায় করো, যেটা রাস্তার ফকিরও পর্যন্ত ভ্যাট দিতে হয়। এইটা কোন ধরনের প্রক্রিয়া আমি বুঝি না। প্রথম কথা হলো, ভ্যাটের কিন্তু একটা নীতিমালা, ধরুন 91 সালের একটা যদি আপনাকে রেফারেন্স দেই আর কি আশিক ভাই, সেটা হলো যে 91 সালের প্রিয়েম্বেলে, ভ্যাটের প্রিয়েম্বেল যখন ভ্যাটটা প্রথম চালু হয়েছিল, বলা হয়েছিল যে বিদ্যমান আবগারি শুল্ক এবং বিক্রয় কর উঠিয়ে দিয়ে আধুনিক কর ব্যবস্থা হিসাবে ভ্যাট চালু হলো। তাহলে প্রথম ব্যাপারটা হলো যে আবগারি শুল্ক থাকছে না, আর কি থাকছে না, আপনার হলো বিক্রয় কর থাকতেছে না। কিন্তু সেই জিনিসগুলো তো আসছে, তাহলে সেটা ভ্যাট হচ্ছে কীভাবে? সেটা জিএসটি হতে পারে, মানে মানে টার্নওভারের এগেনস্টে যখনই আপনার হলো কালেকশন হবে, তখন সেটা জিএসটি হবে, বিক্রয় কর হবে, এই জাতীয় কিছু একটা হবে আর কি, কিন্তু সেটা ভ্যাট হবে না। কারণ ভ্যাটের প্রথম শর্ত হলো রেয়াতি সিস্টেম। আমি ভ্যাট নিয়ে প্রচুর নাড়াচাড়া করছি এনবিআর এর অফিসারদের মতন, আমি নিজেও কিন্তু ভ্যাটের একজন ট্রেনার আর কি হলো। তো সেখানে আমি কিন্তু এই উপলব্ধিটা আমার হয়েছে যে যদি আমার একান্তভাবেই যদি আর কি হলো ভ্যাটের থেকে আরও কালেকশন বাড়াতে হয়, আপনি উৎসের থেকে একটা সন্ধান করুন, মাঝ রাস্তায় না। আপনি 15% কিন্তু প্রতিটা পণ্য আমদানির সময় কিন্তু বাধ্যতামূলক ভ্যাট দিচ্ছেন, এবং এটিভি হিসেবে 5% দিচ্ছেন। হয়তোবা কিছু রেয়াত আর কি আপনি সেখান থেকে 5% থেকে নিতে পারতেছেন, কিন্তু এই যে সাপ্লাই চেন বা ভ্যালু চেন আমরা যেটাই বলি না কেন, একদম নিচের স্তর পর্যন্ত যদি 5% করে দিয়ে যেতে হয়, আদায় হোক বা না হোক, আদায় খুব কমই হয়, কিন্তু আর কি হলো যে আদায়টা হচ্ছে আমি ধরে নেব, কারণ আইন তো আছে।
এবং সেখানে বাধ্যতামূলক তাদের আর কি হলো নজরদারি আছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে না সেই অপরাধটা কিন্তু আপনার হলো সাধারণ মানুষ বা ভোক্তাদের না, বা মনে করেন যে দোকানদারেরও না। এইরকম একটা অবস্থায় উৎসের থেকে একটা ফিক্সড অঙ্ক, সেটা আমদানি হোক বা উৎপাদন হোক, আপনি সেটা করে নেন, আপনি রাস্তায় আর কি হলো জিএসটির মতন আর কি হলো বা আপনার সেলস ট্যাক্সের মতন আপনি কালেকশন করবেন কেন আর কি। তাহলে এখন সর্বক্ষেত্রে 100টা পণ্য কিন্তু আপনার তালিকাটা যদি আপনি দেখেন, আপনি কিন্তু অবাক বিষয় হচ্ছে মানে হলো দেখবেন যে এই যে সমস্ত পণ্যের উপরে দেওয়া হয়েছে এগুলো আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য বা ইকোনমি মানে রান করানোর জন্যে, হ্যাঁ, যেটা কত প্রয়োজনীয়, তারপরেও তারা বিবেচনা করছে না। তারা এই পরোক্ষ করের উপরে জোর দিচ্ছে। কর জিডিপির চেয়ে কম মানে কি? ইনকাম ট্যাক্সের আপনার কর, কিন্তু ভ্যাটের না। কিন্তু ইনকাম ট্যাক্সের এখন সেই ইনকাম ট্যাক্সটা কালেকশন করতে পারছে না কেন? হোয়ার ইজ দ্য লুপ হোল, সেটা ফাইন্ড আউট করেন, এবং সেখানে অনেক কিছু আপনার হলো বেরিয়ে আসবে আর কি হলো। সেখানে আপনার হলো 1 বছরের প্রচেষ্টা এটা 20-22% নিয়ে যাওয়া সম্ভব নেপালের মতন আর কি হলো। ধন্যবাদ আপনাকে। আমি এটা নিয়ে আপনার কাছে সময় পেলে আবার আসবো। IMF কিংবা ঋণ প্রদানকারী সংস্থাগুলো তারা শর্ত দিবেই, এটাই স্বাভাবিক। তারা যেহেতু ঋণ দিচ্ছে, কিন্তু আমাদের তো নেগোসিয়েশন করার একটা স্কিল থাকতে হবে। আমরা তো নেগোসিয়েশন করে সেখান থেকে জিতে আসতে হবে, কিন্তু অভিযোগ আছে যে নেগোসিয়েশন স্কিলে আমরা প্রচণ্ড দুর্বল এবং আমরা সবসময় আলোচনায় আমরা নিজেদের স্বার্থটা জলাঞ্জলি দিয়ে আসি। আপনার বিশ্লেষণ কিংবা আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, IMF এর মূল শর্তটা আছে তোমার কর জিডিপি অনুপাত কম, তোমার এটা বাড়াতে হবে, তা না হলে তুমি যথেষ্ট পরিমাণ আমাদের যে বাজেটের যেই সক্ষমতা এটা বাড়ছে না, ঋণ নির্ভরতা বাড়বে। এটা ইটস ভেরি সিম্পল। আমাদের সরকারি পরিষেবা দেওয়ার ক্ষমতা নেই, আমরা শিক্ষা স্বাস্থ্যে আমরা বিনিয়োগ করতে পারি না। কিভাবে বাড়াবো ওইটা কিন্তু একদম স্পেসিফিক বলা নাই। উনি কতগুলো আপনাকে তখন যখন ওরা এসে মিটিং করে তখন ওরা বলে যে তোমার এখানে ছাড় আছে, তোমার এখানে অনেক ধরনের কম আছে, এইটা করো। তোমার ওরা ওইটাও বলেছে যে প্রত্যক্ষ করে তুমি আদায় তোমাকে বাড়াতে হবে, কর ফাঁকির জন্য বাড়াতে হবে, তোমার মডার্নাইজেশন নাই, এখন অটোমেশন হয় নাই, ডিজিটাল ইকোনমিতে ট্যাক্সেশন ঠিক মতো হয় নাই। আমি আপনাকে লম্বা লিস্ট, এটা আজকে সারাদিন চলে যাবে। তো তার ভিতরে আমি কি করলাম, আমার যেইটা যে মানে আমি বলতে হলো যে যারা এটা সরকারি কর্মকর্তা আছেন যাদের আসলে মূল দায়িত্ব, আমার যেটা সবচাইতে কম কষ্ট হবে সেইটা আমি করলাম। এবং আপনি দেখেন, আমি আপনাকে একটু মনে করাই দিই, প্রথম যখন এই চুক্তি সাইন হলো আজকে থেকে 2 বছর আগে, তখন আওয়ামী লীগের আমল ছিল। ওনারা যে দুটো জায়গায় ফেল করেছেন তার ছিল একটা ছিল এইটা, আর একটা ছিল হলো আপনার রিজার্ভ, বাকিগুলো জায়গায় ওনারা করেছেন। সো এটা ক্যাটাগরিক্যালি ওনারা ফেল করেছেন। তারপরে এই সরকার আসার পরেও এটাকে আমরা একবার মিস করেছি। তো এইটা IMF এবার জোর দিয়েছে যে তুমি যদি চাও। এর ভিতরে ইকোনমির পরিস্থিতি এতটাই খারাপ, তো ওনারা আবার কিছুটা ঋণ চেয়েছেন। আপনারা জানেন যে IMF এর কাছে আরও এই ঋণের পরিমাণটা বাড়াতে বলা হয়েছে। তো সেই কারণে এইটা একটা বাধ্যবাধকতার ভিতরে চলে এসেছে যে কত দ্রুত আমি রেজাল্ট পাবো, এইটা হলো পরিস্থিতি। কিন্তু এইটা আমার ইকোনমির যে সাফারিং, যেই কারণে আমার IMF এর ঋণের ভিতরে ঢোকা, সেইটাকে আরও বাড়াচ্ছে কিনা এবং পার্টিকুলারলি আমার সাধারণ মানুষের কষ্টের মধ্যে পড়লো কিনা এই বিবেচনাটা নেই। যেটা আমি মানে বিশেষভাবে বলবো সেটা হলো, আমরা কি বলেছি, গোষ্ঠী স্বার্থের কাছে আমাদের নীতি মানে কবজাগত ছিল গত সরকার। এরকম এটা কিন্তু ওই সরকারের আমলে বসে আমরা আপনার টিভি চ্যানেলেও আমরা বলেছি যে কতগুলো গোষ্ঠীর হাতে নীতি এটা আবদ্ধ হয়ে গেছে, তারা এটা মানে তাদেরকে আর বের করা যাচ্ছে না, তারা ডিক্টেট করছেন। তো আপনি এই যে নীতি সিদ্ধান্তটা আসলো, সেই নীতি সিদ্ধান্তটা কি প্রক্রিয়ায় হলো এইটার কোনো স্বচ্ছতা নাই। যেটা হবে যে সুবিধা হবে দুইটা লোকের, একটা হলো অনেক ব্যবসায়ী, অসাধু ব্যবসায়ী শব্দটাই ব্যবহার করছি, সব ব্যবসায়ীকে বলছি না, তারা এই জিনিস যে বাড়িয়েছেন দাম এটার কমাবেন না, এই লাভটা ওনারা রেখে দিবেন একবার যেহেতু কর বাড়ানো হয়েছে। দ্বিতীয় হলো যে যখনই আপনি কর আদায়টা হবে বাড়বে এটা, তখন কর ফাঁকি যখন বাড়বে তখন ওই যারা অসাধু সরকারি কর্মকর্তা আছেন তাদের একটা লাভ হবে, তারা ওইখানে ঘুষ টুস দিয়ে এটা তারা এটা চলবে। এই প্রতিক্রিয়াগুলো আমাদের মানে আশঙ্কাগুলো আমাদের আছে। কিন্তু তো প্রক্রিয়াগতভাবে ইম্প্যাক্ট হবে কি হবে না এই আলোচনা যদি করে থাকেন নীতি নির্ধারক, এটা আমরা আগের সকল নীতি নির্ধারককে সকল সময়ই বলেছি যে আপনারা এটা প্রমাণ দেন যে আপনারা এটা স্টাডি করে এসে দেখছেন যে এটার কোনো ইম্প্যাক্ট নাই। আর মূল্যস্ফীতি শব্দটা
ব্যবহার করা কঠিন কেন, আমরা বিশেষত মানে এখন ঠিক দরিদ্র মানুষের ভেতরে এটা আর আবদ্ধ নাই, মধ্যবিত্ত এখন চাপে আছে। আর এই পরিস্থিতি চললে এক সময় উচ্চবিত্তরাও চাপে পড়ে যায় কিনা সেই আশঙ্কা থাকে। সুপার রিচদের কথা আলাদা, যাদের টাকা পয়সা হয়তো হালাল উপায়ে আসতে হয় না, চুরির টাকা হইলে এত হয়তো তারা টেনশন করবে না, কিন্তু যার একটা নির্দিষ্ট আয়ের ভিতরে সংসার চালাইতে হয় তার জন্য যে কোনো এখন মানে, কারণ 3-4 বছর ধরে, প্রায় 3 বছর হয়ে গেছে তো এই ধরনের উচ্চ মূল্যস্ফীতির ভিতরে, এইটা মানে নর্মাল একটা 6 মাসের মূল্যস্ফীতির ওয়েভের সাথে তো তুলনা করা যাবে না আসলে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব রেজাউল হাসান, রাজস্ব আয় বাড়াতে শুল্ক কর না বাড়িয়ে কর জাল বিস্তৃত করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা, কিন্তু এখানে আইডিয়ার ব্যাপক খরা দেখা যাচ্ছে। আপনি যদি বলেন কর জাল বিস্তৃত করা কিংবা নতুন নতুন খাতে কর আরোপের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসলে কোথায়? চ্যালেঞ্জটা হচ্ছে আমরা দুই পক্ষতেই, যারা এই করদাতা এবং যারা কর আদায় করেন উভয়ের ক্ষেত্রেই অনেক চ্যালেঞ্জ রয়েছে। তো এই চ্যালেঞ্জগুলো ধরুন এত স্বল্প সময় তো আর বিস্তৃতভাবে ব্যাখ্যা করা সম্ভব না, বাট আমি মনে করি যে আমরা যদি এইভাবে এনফোর্সমেন্টের মাধ্যমে কর বাড়ানোর চেষ্টা না করি, বরং সিস্টেমকে যদি আমরা এমনভাবে গড়ে তুলি যে যেখানে কর ফাঁকি দেওয়ার সুযোগ কারো পক্ষেই থাকবে না, যারা কর দেন তারও থাকবে না, আর যারা কর আদায় করেন তাদেরও থাকবে না। তো এই সিস্টেমটাকে বাস্তবায়ন করার জন্য কিন্তু আইএমএফও শর্ত দিয়েছে, এটা নিয়ে কিন্তু যুগের উপর যুগ আলোচনা হচ্ছে, কিন্তু আমরা কোনোভাবেই মানে এনবিআর এর এই ক্ষেত্রে আমি মনে করি যে এই শর্টকামিংসটা কিছুতেই ওভারকাম করা যাচ্ছে না, যে কিভাবে কর আদায় এবং কর দেওয়া এই প্রসেসটাকে মানে মনুষ্যবিহীন করা যায়, অটোমেটেড করা যায়, সিস্টেমাইজ করা যায়, একটা নীতির মধ্যে প্রতিষ্ঠিত হয়। যে ভ্যাট ব্যবস্থাকে আমরা একটা সুন্দর সিস্টেমের মধ্যে আনবো বলে শুরু করলাম, তাকে মাঝপথে এসে নানানভাবে কাটাছেঁড়া করে এখন আমরা এই এনফোর্সমেন্টের মাধ্যমে বা কর হার বৃদ্ধির মাধ্যমে রাজস্ব বৃদ্ধির দিকে যাচ্ছি, যেটা কর আদায় করার সবচেয়ে সহজ পদ্ধতি। সেটাতে না গিয়ে সিস্টেমকে আমাদের ডেভেলপ করা উচিত। আপনি ধরুন যে আমরা রিয়েল এস্টেটের কথা বললাম, যে রিয়েল এস্টেটের শুধু যে ভ্যাট দেওয়ার ভ্যালু, এই ভ্যালুটা যদি বাজার দর করা যায় তাহলে এখানে একটা বিশাল রেভিনিউ বৃদ্ধির সম্ভাবনা আছে। একইভাবে এই ফরেন এক্সচেঞ্জের যে উঠানামা বা ডলারের যে রেটের পরিবর্তনের কারণে মূল্য মানে আমদানিকৃত পণ্যের মূল্যের বৃদ্ধি হচ্ছে, সেই বৃদ্ধিটাকে যদি ভ্যাট আদায়ের যে ডিক্লেয়ার্ড ভ্যালু সেইখানে প্রকৃত প্রক্ষেপণ আনা যায় তাহলে সেখানে ভ্যাট বৃদ্ধি পাবে। অনুরূপভাবে এমন অনেক পণ্যই আছে যে পণ্যগুলোতে আমরা এই ভ্যালুর একটা সংস্কার যদি নিয়ে আসি তাহলে ব্যাপক হবে, তাহলে আমাদের কর বৃদ্ধি করতে হচ্ছে না, শুধু একটু সিস্টেমাইজ করতে হচ্ছে, একটা পদ্ধতিগত সংস্কার করতে হচ্ছে, এবং এই পদ্ধতিগত সংস্কারে যাতে ত্রুটি মুক্তভাবে আমরা কাজ করতে পারি সেটাকে সামনে আনতে পারলে, আবার ওটা নিয়ে যদি আমরা নাড়াচাড়া করি, একাগ্রতার সাথে যদি এই কাজটা আমরা এগিয়ে নিতে পারি, তাহলেও আগামী দিনগুলোতে এই পদ্ধতি আর প্রয়োগ করতে হবে না, অর্থাৎ এনফোর্সমেন্টের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির কাজটা করতে হবে না। আমরা যে ফাঁকি রোধের জন্য যদি দোকানে দোকানে ঘুরতে যাই, সেটাও কিন্তু ব্যবসায়ীরা কিংবা ভোক্তারা ভালো চোখে দেখেন না। আমরা যদি কারো প্রতিষ্ঠানে খাতাপত্র নিতে যাই, হিসাব নিতে যাই, ওইভাবে নিতে গেলে সেটাও মানে কেউ ভালো চোখে দেখে না। এই ইত্যাদি বিষয়গুলো কিন্তু একটা কর আদায়ের ক্ষেত্রে বিশেষ চ্যালেঞ্জ আছে। আমরা আমদানিতে দেখেছি যে পেঁয়াজের শুল্ক কমালে পেঁয়াজ 10 টাকা দরে পাওয়া যাবে, যেদিন শুল্ক উইথড্র করা হয়েছে ঠিক তার পরের দিনে পেঁয়াজ 30 টাকা। এই যে পেঁয়াজের মূল্য বৃদ্ধি হওয়া শুরু হলো, শুল্ক কর যতবারই কমানো হয়েছে কোনোদিন পেঁয়াজের মূল্য কমে নাই। এই মসুর ডালের কথা বলেন, চালের কথা বলেন, যখন ইম্পোর্ট করা হয় তখন বলে শুল্কের জন্যই। এই জন্যই তো আমাদের দেশে শুল্ক কর বাড়ানোর সময় যথেষ্ট সতর্ক থাকা দরকার, যে এটার লং টার্ম কিংবা শর্ট টার্ম কিংবা বহুমাত্রিক কি ধরনের এফেক্ট পড়বে সেটা তো আমাদের বোঝা দরকার। সেটা একটু পর্যালোচনা করা আমাদের দরকার আছে, আমাদেরকে অবশ্যই প্রতিনিয়ত পর্যালোচনা করতে হবে। আজকে আমরা আলোচনা করছি, এখান থেকেও এনবিআর অনেক অ্যাডভাইস পেতে পারে যেগুলি নিয়ে আগামী বাজেটের জন্য এখন থেকে তার প্রক্ষেপণ করতে পারে। বাজেটের সময় কিন্তু মজার বিষয় হলো এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা বছরের পর বছর এই স্টুডিওতেই আমরা অনেক আলোচনা করছি, কিন্তু আদৌ তারা শুনছে কিনা কিংবা এই পরামর্শগুলো তারা নিচ্ছে কিনা, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন। এমনকি টাউন হলও তো হতে পারে, যেটা গণতান্ত্রিক দেশে হয়, যে একটা কিছু করার আগে স্টেক হোল্ডারদের সাথে বসে এবং সেখানে এগুলো নিয়ে আলোচনা করে।
কিন্তু সেটাও তো আমরা সেই প্র্যাকটিস তো আমরা বিগত সময়েও করতে দেখিনি, এখনো করতে দেখছি না। তো কিছু প্র্যাকটিস অবশ্যই আছে, কিন্তু তারপরেও দেখা যায় যে যে অ্যাডভাইসগুলো পাওয়া গেল যখন সেটার বাস্তবায়ন করা হয় সেই সময় অনেক কিছুই কাটছাট হয়ে যায়। ফলে যেমন ব্যবসায়ীরা তার প্রত্যাশা মাফিক ট্যাক্স রেটগুলো পান না, সেরকম আমরা যে এনফোর্সমেন্টের মাধ্যমে ট্যাক্স আদায় করি, আমরা যে কথাটি বারংবার বলছি যে করের বোঝা না চাপিয়ে ট্যাক্স নেটটা বাড়ান, ভ্যাটের বোঝা না বাড়িয়ে ভ্যাটের নেটটা বাড়ান, যাতে যাতে সবার জন্য সহনীয় হয়, না পড়ে, জি, কোথাও ট্যাক্সের উপর ট্যাক্স যেন না পড়ে, রাইট, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এটা একটু এনলার্জ করতে হবে, ভিত্তিটাকে বাড়াতে হবে। ধন্যবাদ অনেকটাই সম্ভব। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনার শেষ পর্যায়ে সবার কাছে আমি ছোট ছোট করে নিব, আপনারা যদি সংক্ষেপে বলেন। জনাব আলী জামান, দেশে বর্তমানে 5,25,000 প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন আছে। 5,25,000, মানে এই দেশে এত মানুষ, তার মধ্যে 5,25,000 প্রতিষ্ঠানের ভ্যাট নিবন্ধন আছে। এর মধ্যে গড়ে 3.5 লাখের মতো প্রতিষ্ঠান নিয়মিত ভ্যাট দিচ্ছে, আর বাকি 1.5 লাখ তাদের খবরও নাই যে আদৌ তারা দিচ্ছে কি না, কি অবস্থা। তো বুঝতেই পারছেন যে 5 লাখের 5.5 লাখের মধ্যে মাত্র 3.5 লাখ মানুষ প্রতিষ্ঠান ভ্যাট দিচ্ছে, অথচ খুচরা ও পাইকারি ব্যবসার সঙ্গে জড়িত 39,46,000 প্রতিষ্ঠান। তার মানে করের আওতার বাইরে একটা বিপুল সংখ্যক ব্যবসা বাণিজ্য কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের পড়ে রয়েছে। এগুলোকে যদি আমরা করের আওতায় আনতে পারতাম তাহলে তো এগুলো মনে করেন আরও সরকারের হাতে তো আরও উদ্ধৃত থাকতো। এই যে করের উপর কর না বসিয়ে দিয়ে আপনি, তো তারা কিন্তু সহজ কাজটাই করছে। চ্যালেঞ্জটা আসলে কোথায়, সংক্ষেপে যদি বলে? খুব সংক্ষেপে বলছি একটা কথা আর কি হলো, সেটা হলো যে ভ্যাটের আইনে কিন্তু পৌনঃপুনিক কর, অর্থাৎ করের উপর কর বসানো কিন্তু একদম আইনত নিষিদ্ধ, একদম পরিষ্কার বলা আছে। সেকেন্ড, আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি। আপনারা জানেন দিল্লিতে কেজরিওয়াল গভর্নমেন্ট আর খেলো ক্ষমতায় আছে। তো ওই ভদ্রলোক যখন ক্ষমতায় এসেছিলেন 15 সালে, তখন তার রাজস্বের পরিমাণ ছিল 20,000 কোটি টাকা। 7 বছর পরে সেটা হলো 75,000 কোটি, মানে এটাই কিন্তু তার বড় একটা সাফল্য। 75,000 কোটি টাকা হওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি এটা 75,000 কোটি টাকা 7 বছরে করলেন কিরম করে? সমস্ত রাজ্য যেখানে ঘাটায় চলতেছে, অর্থাৎ লসে চলতেছে, আপনি সেখানে লাভে চলতেছেন। উনি একটা কথাই বললেন আর কি হলো, সেই কথাটা বলে আমি আর কি শেষ করবো। সেটা হলেই, আই ওয়াজ এ কর অফিসার, ট্যাক্স অফিসার, আই নো হোয়ার ইজ দ্য লুপহোলস। সেই লুপহোলসগুলো আমি এসে খালি বন্ধ করেছি, তাতে জনগণেরও কোনো চাপ পড়েনি, ব্যবসায়ীদের উপরেও চাপ পড়েনি, অথচ আমার রাজস্ব বাড়ছে। এইটুকু খালি আপনারা বললাম। আর বোধহয় নতুন করে মানে যেসব জায়গায় মানে ফাঁক ফোকরগুলো বন্ধ করে, জি, ধন্যবাদ আপনাকে জনাব তৌফিকুল ইসলাম খান। এরকম শর্টকাট আপনার কাছ থেকে আমরা পরামর্শ শুনতে চাই যে কর হার বাড়ানোর ক্ষেত্রে কিংবা রাজস্ব আয় বাড়ানো যেতে পারে কর নেট বাড়ানোর মাধ্যমে, সে ব্যাপারে আপনার ছোট্ট পরামর্শ শুনতে চাই। না, আমার মনে হয় যে এগুলো আছে যে অটোমেশনের কথা বলা হয়েছে, আমরা যেন ইন্টারাকশন না হয়। এবং দেখেন অনেক কর ওই বলছেন ফ্যাক্টরি গেটে এমআরপির উপরেই কিন্তু আদায় হয়ে যায়। জি, তো এইগুলোই আবার ডাবল ট্যাক্সেশনের প্রয়োজন হয় না। ফলে কিন্তু সত্যিকার অর্থে প্রত্যেকটি কোম্পানি ঠিকঠাক মতো ভ্যাট বা দিচ্ছেন কিনা এইটা খুব ইম্পর্টেন্ট। ওই আমদানি পর্যায়ে ঠিকঠাক মতো দিচ্ছে কিনা। ফলে দিন শেষে আপনি যখন চিন্তা করবেন তখন একটা বড় জায়গা হলো সুশাসন। আমার দুর্নীতি রোধ, সুশাসন, এটা বড় জায়গা থাকবে। এটা আমরা খুব অত বড়ভাবে বলিনি। আর দ্বিতীয় যেটা আমি বলবো সেটা নীতি নির্ধারণের ক্ষেত্রে এটা আমি মনে করি যে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং এটাকে আমরা যেটা বলি যে তথ্য উপাত্ত ভিত্তিক এভিডেন্স বেসড পলিসি মেকিং করা উচিত। এই দুটোতে যদি আপনি পরিবর্তন আনতে পারেন, আমরা বাকি টেকনোলজির কথা বলেছি, আমরা কাঠামোগত সংস্কারের কথা বলেছি, এটা হবে। কিন্তু এই দুটো আমার মনে হয় যে ক্রস কাটিং ভাবে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ধন্যবাদ আপনাকে। জনাব রেজাউল হাসান, সরকারের রাজস্ব আয়ের খাত বৈচিত্র্যহীন হয়ে পড়েছে। মাত্র কয়েকটি খাত থেকে মূলত বেশি রাজস্ব আদায় হচ্ছে, আবার বারংবার ওর উপরেই বসিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি বলেন রাজস্ব আয়ে বৈচিত্র্য আনা যেতে পারে কিভাবে, আপনার সংক্ষিপ্ত পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। এটার একটা মানে আলোচনা আগেও হয়েছিল, আমি আপনার সাথেও বলেছিলাম। সেটা হচ্ছে যে প্রত্যেক আমাদের কর যে আদায়ের কমিশনের গুলো আছে সেগুলো একটা কাঠামোগত পরিবর্তন আনা। যেমন বৃহৎ করদাতা ইউনিট আছে কিন্তু মধ্যম করদাতা ইউনিট নাই, লো করদাতা ইউনিট, অর্থাৎ করদাতা গুলোকে আমাদের সেগমেন্টে ভাগ করে নিতে হবে। নেওয়ার পরে কোন সেগমেন্টে কি পরিমাণে এনফোর্সমেন্ট দেওয়া দরকার, কি পরিমাণে কৌশল করা দরকার, কি পরিমাণে আমাদের মানে জোর দিতে হবে কর আদায়ের জন্য, সেইটা
নীতি নির্ধারকরা ঠিক করে দিবেন, আর মাঠ পর্যায়ের কমিশনার সেটা বাস্তবায়ন করবে। তাহলে ক্ষুদ্র করদাতাদের জন্য যদি আলাদা সেবা করা হয়, মধ্যম করদাতাদের জন্য আলাদা সেবা ইউনিট করা হয়, বৃহৎ করদাতার ইউনিটের জন্য আলাদা করা হয়, তাহলে একে অপরের মধ্যে গিয়ে যে এই বারবার যিনি দিচ্ছেন তাকে দিতে বলা হচ্ছে, অথবা যারা দেয় তাদের উপরে চাপ প্রয়োগ, এই জিনিসটা থাকবে না। তখন এটা ক্লিয়ার হয়ে যাবে যে কার উপরে কি এনফোর্সমেন্ট করা হয়েছে, কার উপরে কি নীতি প্রয়োগ করা হয়েছে, কার কাঠামোতে কি সংস্কার আনা হয়েছে, এবং করদাতাদের রিটার্ন আমরা কিভাবে পরীক্ষা করছি, সেটা সূক্ষ্মভাবে পরীক্ষা করা হচ্ছে কিনা, এবং তার করদাতার সঠিকতা আমরা নিরূপণ করতে পারছি কিনা, সেই জিনিসটা তখন আরো জোর হবে মনিটরিংয়ে, এবং সেটা আমার মনে হয় যে আরো বাস্তবসম্মত হবে। সেটা একটা। আরেকটা হলো যে আমরা কবে নাগাদ এই ভ্যাটের 15% হারটাকে ম্যাক্সিমাম রুট পর্যায়ে নেব। অর্থাৎ আমার যদি 5 লাখ করদাতা হয়, তাহলে এই 5 লাখের মধ্যে অন্তত 80% লোককে আমি যেন 15% করের আওতা এই চেইনের মধ্যে রাখতে পারি। যারা রেয়াত নেবে, কর দিবে, হিসাব দিবে, রিটার্ন দিবে, তাকে আমাকে মনিটর করতে হবে। এই মনিটরিংটা 3 ভাগে হবে। যারা বৃহৎ করদাতা ইউনিট তারা বড় পর্যায়ে করবে, যারা মধ্যম তারা মধ্যম পর্যায়ে করবে, আর যারা ছোট করদাতা তারা। এরপরেও একটা টার্নওভার কমিশনারেট করা যেতে পারে, বিকজ আমাদের অর্থনৈতিক যে অবস্থা তাতে কিছু প্রতিষ্ঠানকে টার্নওভারে রাখতে হচ্ছে। এই প্রতিষ্ঠানগুলোকে এবং ক্ষুদ্র কুটির শিল্প যারা, তাদেরকে মনিটরে রাখা কি এই কুটির শিল্প ক্ষুদ্র থেকে বৃহৎ হচ্ছে কিনা, যারা বৃহৎ হবে তাকে ভ্যাটে আনা, যে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে তাকে ভ্যাটে আনা, এই কৌশলগুলোকে আমাকে কাজে লাগাতে হবে। ব্যবসায়ী পর্যায়ে আমাদের একটা সামঞ্জস্যপূর্ণ কর কাঠামো থাকতে হবে। এই যে আজকে বললাম 5%, কালকে বলছি 4%, ওই দিন বলছি 6.5%, ঠিক এটা না, একটাই হবে, এবং সেই একটা সিস্টেমেই মানুষ অভ্যস্ত করবে। শুধু আমাকে লুফলগুলাকে বন্ধ করতে হবে। যে এই ধরনের একটা সংস্কার যদি আমরা দ্রুত আনতে পারি, তাহলেও অটোমেশন ছাড়াও আমি মনে করি যে আগামী 1-1.5 বছরের মধ্যে এই কর আদায় আরো অনেক গুণে বৃদ্ধি পাওয়া সম্ভব। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, শুল্ক কর বাড়লে উৎপাদন খরচ বাড়বে, সেই সঙ্গে বাড়বে পণ্য ও সেবার দামও। সুতরাং একই পণ্যের উপর নতুন করে কর না চাপিয়ে বরং যেসব খাত করের আওতার বাইরে রয়ে গেছে সেগুলো চিহ্নিত করে করের আওতায় আনতে হবে। রাজস্ব আদায় বাড়াতে কর ফাঁকির ফাঁক ফোকরগুলো বন্ধ করতে হবে। পুরো রাজস্ব আহরণ প্রক্রিয়া অটোমেশন করতে হবে। কর কাঠামো স্থিতিশীলতা থাকতে হবে। রাজস্ব আয় বৈচিত্র্য আনতে বৃহৎ কর ইউনিটের মতো ক্ষুদ্র কর ও মাঝারি কর ইউনিটও তৈরি করতে হবে। এমন পরামর্শগুলি তুলে ধরার চেষ্টা করেছেন আজকে আলোচকবৃন্দ। দর্শক, আজ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।